সরকার যতগুলি পদক্ষেপ আগামীতে নেবে, যতগুলি, সবগুলি পদক্ষেপই সরকারকে আরও গভীর থেকে গভীরতর সংকটের দিকে নিয়ে যাবে। স্বাধীনভাবে কাজ করতে পারলে পুলিশের মতো এই নৃশংস বাহিনীকে তাদেরকে দমন করা উচিত ছিল। পুলিশের মতো নৃশংস বাহিনীকে পৃথিবীর কোন দেশের পুলিশ এমন নৃশংস হয় না। পৃথিবীর কোন দেশে পুলিশকে এত স্বাধীনতা দেয়। বিএনপির অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন থেকে জনসাধারণের দৃষ্টি সরাতে রাজনৈতিক লেবাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। 2024-এর জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, তার প্রেক্ষিতে সরকার পতন এখন ঠিক সময়ের দাবি। দর্শক, এবার সেনাবাহিনীকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কর্নেল মোহাম্মদ আব্দুল। প্রিয় দর্শক, তিনি উল্লেখ করেছেন সেনাবাহিনীকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তো দর্শক, হঠাৎ করে তিনি কেন এমন মন্তব্য করলেন তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই আপনি সেটা জানতে পারবেন। সেই সাথে প্রিয় দর্শক, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেটা হলো এই যে কোটা সংস্কার আন্দোলনে যে পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে করে কোনো সহিংস ঘটনা না ঘটে, অর্থাৎ পুলিশকে কিন্তু নির্দেশনা না দিলে গুলি করতে পারবে না, এরকমই নির্দেশনা দেওয়া ছিল। তো প্রিয় দর্শক, যদি নির্দেশনা না দিলে গুলি করা যেত না, তাহলে কিভাবে পুলিশের গুলিতে এতগুলো প্রাণ ঝরে গেল? প্রিয় দর্শক, পুলিশের সামনে এখন এই প্রশ্ন এসে দাঁড়িয়েছে। দর্শক মণ্ডলী, এমনিতেই পুলিশের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে। ঠিক সেই মুহূর্তে এসে এরকম নানান রকমের প্রশ্নের বেড়াজালে পড়ছেন পুলিশ প্রশাসন। তো দর্শক, এই বিষয়টাকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাসুদ কামাল। প্রিয় দর্শক, আজকের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো সরকার সহিংসতা ঠেকাতে ব্যর্থ হয়েছে, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, তিনি কিন্তু হরহামেশাই অনেক কিছুই সরকারকে বলে থাকেন। তো আজকে হঠাৎ করে তিনি এই কথা বললেন, এই কথার পেছনের কি রহস্য থাকতে পারে এবং বিএনপি এখন ঠিক কি পর্যায়ে রয়েছে? তো দর্শক, বিশ্লেষকগণ কিন্তু এই যে কোটা বিরোধী আন্দোলন, এটাকে 2024-এর গণ অভ্যুত্থান মনে করেন। তো দর্শক মণ্ডলী, এই বিষয়টাকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনা রয়েছে আজকের ভিডিওটি জুড়ে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আকাশে হেলিকপ্টার, রাস্তায় আমাদের সেনাবাহিনী টহল দিচ্ছে এবং সেনাবাহিনী মেইন রাস্তায় টহল দিচ্ছে। আর গলিতে গলিতে গিয়ে এই সকল পাষণ্ড সন্ত্রাসী দল তারা মানুষের ওপর ধ্বংসলীলা চালাচ্ছে। এমন ভাবে আইন প্রণয়ন করে সামরিক বাহিনীকে তাদেরকে এমন ভাবে গৃহবন্দী করা হয়েছে, সে সামরিক বাহিনীর কোনো সে নাই। সেনাবাহিনী থেকে স্বাধীনভাবে কাজ করতে পারলে পুলিশের মতো এই নৃশংস বাহিনীকে তাদেরকে দমন করা উচিত ছিল। পুলিশের মতো নৃশংস বাহিনীকে পৃথিবীর কোন দেশের পুলিশ এমন নৃশংস হয় না। পৃথিবীর কোন দেশে পুলিশকে এত স্বাধীনতা দেওয়া হয় না। সঠিকভাবে যেভাবে হোক নির্বাচনের মাধ্যমে আজকে 16 বছরের পড়েছে সম্পূর্ণ অবৈধভাবে জনগণের বিরুদ্ধে গিয়ে সম্পূর্ণ মিথ্যা এবং কি বলবো, সেটাকে একদম অবৈধ পন্থায় ক্ষমতাসীন আছে। আজকে বাংলাদেশে যদি একটি গণভোট করা হয় জাতিসংঘের মাধ্যমে, আপনি দেখবেন 99% মানুষ এই সরকারকে চায় না এবং অবৈধ সরকার হিসেবে তারা ঘোষণা করেছে। আজকে যে নৃশংসতা হলো, যে পুলিশকে তৈরি করা হয়েছে, প্রশিক্ষিত করা হয়েছে, অস্ত্র গোলাবারুদ দেওয়া হচ্ছে সম্পূর্ণ জনগণের টাকায়। সে পুলিশ, তাদের প্রত্যেকটি থানায় লেখা আছে জনগণের বন্ধু। আজকে সেই পুলিশ জনগণের শত্রুতে পরিণত হয়েছে এবং সেই শত্রুতা শুধু কাজে কর্মে নয়, আজকে অস্ত্রের মাধ্যমে, গুলির মাধ্যমে সেটা প্রমাণ করছে তারা। আজকে যেভাবে ঘরে ঘরে গিয়ে মানুষের ঘরে হানা দিচ্ছে রাত্রের বেলায়, সমস্ত নেট বন্ধ করে দিয়ে। আজকে নেটওয়ার্ক বাংলাদেশে কতদিন ধরে বন্ধ সেটা আপনারা জানেন। এবং যে পলক নামে যে একজন মন্ত্রী আছেন, তার একটা ভিডিও আপনারা ইউটিউবে দেখবেন, এই পর্যন্ত 7 বার সে 7 ধরনের কথা বলেছে। যেখানে ডাটা সেন্টারে আগুন লাগানো হয় নাই, সেখানে ডাটা সেন্টারের কাজও কোনো নেট দেওয়া নয়। ডাটা সেন্টার হলো একটা রিজার্ভ অথবা একটা কোটা, যেখানে সমস্ত ডাটাগুলো সংরক্ষিত হয়, সেটার সাথে ইন্টারনেটের কোনো সম্পর্ক নাই। আজকে ইন্টারনেট বন্ধ করা হয়েছে কি কারণে সেটাও আমরা জানি, যাতে বাংলাদেশের এই সকল ঘটনা গোপন হয়ে যাতে গোপন থাকে এবং মানুষের উপর যে মায়েদের পায়ে গুলি করা হচ্ছে, ছেলেদেরকে ধরতে গিয়ে, মেয়েদেরকে ধরতে গিয়ে, যেখানে যেভাবে পাচ্ছে মানুষকে ধরে নিচ্ছে। আকাশে হেলিকপ্টার, রাস্তায় আমাদের সেনাবাহিনী টহল দিচ্ছে এবং সেনাবাহিনী মেইন রাস্তায় টহল দিচ্ছে। আর গলিতে গলিতে গিয়ে এই সকল পাষণ্ড সন্ত্রাসী দল তারা মানুষের ওপর ধ্বংসলীলা চালাচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সাগর ভাই, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা বুঝতে চেষ্টা করুন, এমন এক নৃশংস সরকারের অধীনে আমরা আছি। নমরুদ, ফেরাউনের মতো লোক। কিন্তু এখানে বিষয়টা একটু জানতে চান, কর্নেল হক, সেনাবাহিনীকে আনা হলো সহায়তা করবার জন্য। সেনাবাহিনীর পাহারায় আপনি যেটা বললেন অন্যরা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে, সেনাবাহিনী চুপচুপ করে দেখলো, তাদের কি কিছু করণীয় ছিল না? সেনাবাহিনীর পাহারায় বলবো না কথাটা, সেনাবাহিনী কিন্তু এই ধরনের সহায়তা করবার জন্য এনেছে, সুস্পষ্টভাবে বলেছে যে তারা সহায়তা করবে।
তো সহায়তা কি এগুলো ঘটবে? বলা হয়েছে যে তাদেরকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য, বেসামরিক প্রশাসন এই কথা বলেই তাদেরকে আনা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সাগর ভাই, সেনাবাহিনী তো এই ধরনের পরিস্থিতি কখনো দেখে নাই। বাংলাদেশে যারা এখন সেনাবাহিনীতে চাকরি করছে তারা এই ধরনের পৈশাচিক সিচুয়েশন কখনো দেখে না। আর সেনাবাহিনীকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে সরকার শৃঙ্খল করে রাখছে। শৃঙ্খলে অর্থাৎ আমি বলছি হাতে পায়ে বেরি বা যেটা দেওয়া হয় পুলিশের যে ধরনের ব্যবহার করা হয় বেঁধে রাখা, আপনার কি বলা হয় সেটাকে, রশি দিয়ে বলেন অথবা শিকল দিয়ে বেঁধে রাখার মতো বেঁধে রাখা হয়েছে। কারণ সামরিক বাহিনী এমন ভাবে আইন প্রণয়ন করে সামরিক বাহিনীকে তাদেরকে এমন ভাবে গৃহবন্দী করা হয়েছে, সে সামরিক বাহিনীর কোনো সে নাই। তারপরে সামরিক বাহিনীর সামনে অনেকগুলো উদাহরণও আছে। এই সামরিক বাহিনীর উদাহরণ আছে, যখনই সামরিক বাহিনীর কোনো লোক, কোনো অফিসার, কোনো সৈনিক কখনো কোনো রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে গিয়েছে এবং তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছে, কেউ তাদের পক্ষে কখনো দাঁড়ায় নেই। এবং সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন না, তাদের আইন দিয়ে এমন ভাবে নির্জীব করে রাখা হয়েছে, সেই নির্জীবতার কারণে তারা কিন্তু আসলে তাদের মনের ভাব প্রকাশ করার মতো, কিন্তু কার্যক্রমের মাধ্যমে প্রকাশ করার মতো তাদের কোনো ক্ষমতা নাই। সেনাবাহিনী যদি সত্যিকার অর্থেই তাদেরকে ইন এইড অফ সিভিল পাওয়ারে পাঠানো হতো, তাহলে সেনাবাহিনী থেকে স্বাধীনভাবে কাজ করতে পারলে পুলিশের মতো এই নৃশংস বাহিনীকে তাদেরকে দমন করা উচিত ছিল। পুলিশের মতো নৃশংস বাহিনীকে পৃথিবীর কোনো দেশের পুলিশ এমন নৃশংস হয় না, পৃথিবীর কোনো দেশে পুলিশকে এত স্বাধীনতা দেওয়া হয় না। আজকে আপনি খাওয়ার দেখান, ছবি দেখান, ভিডিও দেখান, এইগুলো কিসের লক্ষণ? আজকে মানবিক পুলিশ যদি হতো কখনো মানুষকে গুলি করে হত্যা করার কোনো প্রশ্ন ওঠে না। যে আমাদের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একটা বক্তব্য শুনি, উনি যেন পুলিশের এই কথাটাকে জাস্টিফাই করার চেষ্টা করছিলেন। উনি শনিবার দিন দুপুরে দিনাজপুরের শহরের বাসুনিয়াপট্টি এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে একটা মত বিনিময় সভায় অংশ নেন এবং সেখানে অংশ নিয়ে তিনি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশনা দেওয়া ছিল না। মানে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল, পুলিশ অথবা যারা র্যাব যারাই থাকুক, তাদেরকে গুলি করতে বলা হয় নাই, গুলির নির্দেশনাই দেওয়া ছিল না। এটা নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন। এবং এটা বলতে যে উনি কি বলেছেন আমি আপনাদের পড়ে শোনাই, তারপরে আমি ব্যাখ্যা করি। তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের গুলির নির্দেশনা দেওয়া ছিল না, কিন্তু রংপুরের ছাত্রটি কিভাবে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হলো সেটি তদন্তের বিষয়, আমরা সেটা সঠিক তদন্তের দাবি জানাই। একই সঙ্গে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীকে কে বা কারা গুলি করেছে আমরা তারও সুষ্ঠু বিচার দাবি করি। কারণ ওই শিক্ষার্থী যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেখানে তার যাওয়ার কথা নয়। দুটো প্রসঙ্গ কিন্তু, তার মানে উনি বলতে চাচ্ছেন এই দুটোগুলোর কোনটাই আইন শৃঙ্খলা বাহিনী করেনি। কেন করেনি? যে তাদেরকে কোনো গুলি করার নির্দেশনাই দেওয়া ছিল না। তার মানে কে করেছে? তার মানে বিএনপি লোক করেছে, অথবা জামাত করেছে, অথবা কোনো জঙ্গি করেছে, অথবা আন্দোলনরত শিক্ষার্থীরা করেছে, অথবা কোনো দুষ্কৃতিকারী করেছে। পুলিশ না, র্যাব না, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ না। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে ব্যাপারটা দাঁড়ালোটা কি? দাঁড়ালো হলো এই, যত ছাত্রকে এখন গ্রেপ্তার করা হচ্ছে, যত লোককে এখন গ্রেপ্তার করা হচ্ছে, আপনি মোটামুটি ধরে নিতে পারেন এদের সবাইকে এই কোনো না কোনো হত্যা মামলায় ঢুকিয়ে দেওয়া হবে। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো গুলি ছুড়েই নাই, কেউ তাদের তো কোনো নির্দেশনাই দেওয়া ছিল না। যদি আইন শৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশনা না দেওয়া থাকে তাহলে তারা গুলিটা করবে কীভাবে? গুলি করতে পারবে না। তার মানে যে গুলিগুলি হয়েছে তার একটাও আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন করে নাই। মন্ত্রীর কথা অনুযায়ী তাই মনে হচ্ছে। হেলিকপ্টার থেকে যারা গুলি করা হলো সেটা তাহলে ওরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক না, অন্য কারো হবে নাকি? অন্য দেশ থেকে আসছে, অন্য দেশ মানে প্রতিবেশী দেশ থেকে আসছে নাকি? তারা গুলি করছে। মানে আসলে হয় কি, কোনো একটা বিষয় যখন এরকমভাবে মানে উপস্থাপনা করার চেষ্টা হয়, অথবা কাউকে যখন নির্দোষ প্রমাণের জন্য একটা খোঁড়া যুক্তি দেওয়া শুরু করা হয়, তখন এলোমেলো হয়ে যায়। তখন এক কথা বলতে যায় আরেক কথা বলে ফেলে, এবং আরেক কথা বলতে যায় যেটা ঢাকতে চায় সেটা আরও বেশি বেরোয় আসে, আরও বেশি উলঙ্গ হয়ে যায়। এর নেট ফলটা কি হয়? এনে এখন মানে সব মিলিয়ে যে ঘটনাগুলি ঘটলো, কোথাও তাহলে আইন শৃঙ্খলা নির্দেশনা না থাকে তারা কেন গুলি করবে? গুলির নির্দেশনা তো আমরা পেলাম কারফিউর পরে, যে কারফিউ ঘোষণা করার সময় বলা হলো দেখা মাত্র গুলি করা হবে। এর এক পর্যন্ত গুলি করার নির্দেশনাই ছিল না আমাদের এই নৌ প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী। মানে এখন আমার মাঝে মাঝে মনে হয় এই দেশটাকে আসলে একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে। মানে পুলিশ যা কিছুই করবে সেটাকে জাস্টিফাই করার জন্য, অথবা সেটাকে এক ধরনের ক্লিন চিট দেওয়ার জন্য আমাদের সরকার অথবা সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ উন্মুখ হয়ে বসে আছেন। এটা হতে পারে এই কারণে অনেকেই মনে করেন এই সরকারকে টিকিয়ে রেখেছে পুলিশরা, এবং সেটা তো আরও একবার দেখা গেল এই যে এবার আন্দোলনটা হলো। এই আন্দোলনে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের অথবা জেলা পর্যায়ের অথবা থানা পর্যায়ের অথবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো একজন নেতা কর্মী সমর্থকের রাস্তায় দেখেছেন আপনারা? কেউ দেখেননি। সরকার টিকিয়ে রাখার জন্য কে ছিল? প্রথম দিকে ছিল পুলিশ, তারপরে বিজেপি এবং আর্মি এবং বিজেপিতে তেমন কোনো ভূমিকা দাঁড়িয়েছিল কেবল। কিন্তু গুলিটুলি যা করার আমরা যা দেখেছি, যতটুকু যা শুনেছি, সেটা পুলিশরাই করেছি। এবং সেই গুলির ব্যাপারেও আমরা যা দেখেছি এটা ভুল দেখেছি আসলে।
কারণ নৌ প্রতিমন্ত্রীর কথা অনুযায়ী যে কোনো রকম নির্দেশনাই ছিল না, যদি নির্দেশনা না থাকে, পুলিশ তো অত্যন্ত নির্দেশ মেনে চলার একটা প্রাণী, অতএব তারা কোনো গুলি করেনি। গুলিগুলি কে করলো? জিন ভূতে করলো নাকি? এই ধরনের উদ্ভট কথা আমাদের মন্ত্রীরা এখন বলছেন। কেন বলছেন? তারা কি পাজলড হয়ে গেছেন? মন্ত্রীরা কি আসলে এলোমেলো হয়ে গেছেন? বিএনপির অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন থেকে জনসাধারণের দৃষ্টি সরাতে রাজনৈতিক লেবাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আর এ কারণে গত কয়েকদিনে বিএনপির কয়েকশো নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ দলটির। আন্দোলনে সহিংসতা ঠেকাতে সরকার ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে বলেও দাবি তাদের। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই, আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে এখন বিপাকে বিএনপি। আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য সহ সিনিয়র অনেক নেতাকর্মী আটক হন। সারা দেশেই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চলছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে সারা দেশে একের পর এক মামলা হতে থাকে। এসব মামলায় বিএনপি ও জামায়াতের নেতাদের আটক করা হচ্ছে। সারা দেশে এখন পর্যন্ত কয়েকশো নেতাকর্মী আটকের খবর দিয়েছে বিএনপির দফতর সেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলছে নাশকতায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তারা সরাসরি এই আন্দোলনের উস্কানি দিচ্ছে, লন্ডন থেকে নির্দেশনা দিচ্ছে, অর্থ ছড়াচ্ছে। তাদের সন্ত্রাসী বাহিনী আজকে আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। যদিও বিএনপির দাবি, বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততার কোনো প্রমাণ না মিললেও তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দিয়ে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। যারা রাজনীতি করবে, বিরোধী রাজনীতি করবে, তাদের মিথ্যা হামলা গ্রেপ্তার করবে, তাদেরকে ধরেন অত্যাচার করবে, রিমান্ডে নিবে, টর্চার করবে। এটা হরামেশা হয়ে গেছে। সরকারের গোয়েন্দা সংস্থা কি করছে? এইসব ঘটনা ঘটবে, তারা আগে থেকে প্রিকশন নেয় না কেন? তারা আগে থেকে এইসব টাকার মধ্যে তারা করে না কেন? আপনার পাড়া বসে নেই কেন? নিরাপত্তা নেই কেন তারা? সরকার আসলে সরকার পরিচালনায় যোগ্যতার প্রশ্ন আজকে প্রশ্ন চলে আসছে। সরকার পরিচালনায়, বর্তমান সরকারকে দেশ পরিচালনায় দরকার, সরকারের যোগ্য কি যোগ্য না। সরকার পতনের যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চ বলছে, আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান হতো তা শেষ পর্যন্ত কেন রক্তাক্ত হলো, এর দায়ভার সম্পূর্ণ সরকারের। আর এই ব্যর্থতার গ্লানি ঢাকতেই বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে সরকার। বিষয়টাকে ঢাকা দেওয়ার জন্য এখন এটাকে একটা বিএনপি জামাতের একটা পরিকল্পিত সংগঠিত নাশকতার একটা আবরণ দেওয়া হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করবার জন্য, মানুষের কাছে আসল তথ্য এবং সত্যটা লুকিয়ে এই সুযোগটাকে নিয়েও একটা বিএনপি বা বিরোধী দলকে দমন করবার একটা ছুতা হিসাবে, একটা অজুহাত হিসাবেও এটাকে তারা নানাভাবে ব্যবহার করবার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। সরকারকে রাজনৈতিকভাবে চিন্তা করা দরকার। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।